আলোচনা চলছে যে আগামী বাজেটে হয়তোবা মোটরসাইকেলের উপর সিসি ভিত্তিক একটি করের আলোচনা চলছে। মোটরসাইকেল তো আমরা মোটামুটি ধরে নিই মধ্যবিত্তের একটি বাহন। তো এই জায়গায় যদি নতুন করে কর দেওয়া হয়, এটা কি মধ্যবিত্তের উপর চাপ সৃষ্টি করবে কিনা? আমি মনে করি না। কেন মনে করি না আপনি বলি আপনাকে। কারণ এটাকে নতুন করে ঠিক কর দেওয়া হচ্ছে তা না, অগ্রিম আয়কর দেওয়া হচ্ছে। ধরেন যে ব্যক্তি এমনি আয়কর দিচ্ছিল, আমাদের দেশে এখন যে সিস্টেমটা আছে তাতে মোটামুটি ধরেন আপনি ৩০-৩৫ হাজার টাকা যদি আপনি মাসিক স্যালারি হয়, তাহলে আপনি করের আওতার ভিতরে পড়েন এবং আপনার ন্যূনতম কর কিন্তু ২,০০০ থেকে ৫,০০০ টাকার ভেতরে না। তা আপনি অগ্রিম আয়কর যদি আপনার একটা দেওয়া থাকে খুবই স্বল্প অবস্থা, হয়তো আমরা শুনছি যে ২,০০০ টাকা থেকে হয়তো শুরু হবে। যারা ২ লাখ ২.৫ লাখ টাকা দিয়ে হয়তো মোটরসাইকেল কিনছেন, তারা কিন্তু আসলে করের আওতার ভিতরে পড়বারই কথা। সুতরাং তাদের ওইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা অগ্রিম আয়কর। ধরেন আমরা যারা গাড়ি মালিক আছি, তাদের যে আয়করটা একটা নেওয়া হয় রেজিস্ট্রেশনের সময়, প্রতি বছর রিনিউয়ের সময়, সেইটা আমাদের যে বছরের যে আয়কর থাকে সেটার সাথে যেমন অ্যাডজাস্ট হয়ে যায়, এইটার ক্ষেত্রেও তাই হবে। যেটা যে কারণে করা হচ্ছে, এটার কারণ হলো যে আপনি যেহেতু বাংলাদেশে আমরা জানি যে অনেক সংখ্যক মানুষের করযোগ্য আয় আছে, কিন্তু তারা করের আওতার ভিতরে নেই বা তারা কর দেন না। সুতরাং সরকার এটা অনেক দেশেই করে থাকে, সেটা হলো যে আপনি এমন কিছু নির্দেশক বের করেন, যেই নির্দেশক থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কাদের করযোগ্য আয় আছে। সুতরাং এটা ধরে নেওয়া হচ্ছে যে আরও ২ লাখ ২.৫ লাখ টাকা দিয়ে হয়তো একটা মোটরসাইকেল কিনে চালাতে পারছেন, তাদের একটা করযোগ্য আয় থাকবার কথা। সুতরাং সেইখানে আপনার করযোগ্য আয় থেকে আপনার সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সুতরাং আপনি যদি ২-২.৫ হাজার টাকা হয়, মাসে ২০০-৩০০ টাকা আসলে বড় করের চাপ হবে তা না। বরং এর ক্ষেত্রে যেটা হবে যে এক শ্রেণীর মানুষ হয়তো করযোগ্য আয় করেন, তারা কর দিচ্ছেন না, কিন্তু যারা করযোগ্য আয় আছে তারা দিচ্ছেন। তাদের মধ্যে যে একটা বৈষম্য আছে, যে কারোর উপরে করের চাপ পড়ছে, কারোর উপর পড়ছে না, সেই জায়গাটা দূরীভূত হওয়ার একটা সম্ভাবনা আছে। এইটাকেই কিন্তু আমরা বারবার দেখবেন আপনারা সবাই বলছে যে করের জাল বিস্তৃত করেন। একই মানুষের উপরে বেশি কর না দিয়ে আপনি যারা করের আওতার বাইরে থেকে যাচ্ছে কিন্তু আসবার কথা, তাদের কাছে যান। এইটা ওই প্রক্রিয়ার একটা অংশ হিসেবে আমি দেখছি। কিন্তু যারা অ্যাপ ভিত্তিক মোটরসাইকেল চালাচ্ছেন, অর্থাৎ তাদের আসলে এখানে অনেকটা রুটি রুজির ব্যাপার রয়েছে, তাদের জন্য কি চাপ সৃষ্টি হতে পারে? না, এটা খুব আমি যেটা বললাম যে তারা যদি একটা অন্তত যদি ৩০,০০০ টাকার মতন আয় করে থাকেন, তাদের এমনিই কিন্তু এই করটা দেওয়ার কথা, তারা হয়তো এখন দিচ্ছেন না। সুতরাং এইটা যেই অ্যামাউন্টটাও দেওয়া হচ্ছে, এটা ন্যূনতম যে করের আমাদের হিসাব আছে তার থেকে কমই আছে বা ওইটার সমান থাকবে। সুতরাং সেইটার ক্ষেত্রে এটার ব্যত্যয় হবে না। কিন্তু একেবারে ধরেন যাদের আয় নেই, একেবারে ইয়াং, হয়তো বাবা মা একটা কিনে দিয়েছেন, তাদের জন্য হয়তো এটা অ্যাডিশনাল কর হিসেবে আসবে। তখন বাবা মা যেটা করতে পারেন যে ওনাদের বাবা মা হয়তো এই মোটরসাইকেলটা তাদের নামে রাখতে পারেন এবং তাদের আয় করের সাথে অ্যাডজাস্ট হবে। কিন্তু যার হয়তো আয় নেই কিন্তু মোটরসাইকেল মতো একটা সম্পদ তারা তৈরি করছেন, সেই জায়গাটায় বৈষম্যটা আসবে। গুরুত্বপূর্ণ হলো যে এই করের যে জাল বিস্তৃত করা বা আওতা বৃদ্ধি করার এই পরিস্থিতিটা তো তৈরি হয়েছে কারণ আমাদের কর যথেষ্ট আদায় হচ্ছে না। গুরুত্বপূর্ণ হলো সরকারকে এই কনফিডেন্সটা তৈরি করতে হবে যে যেই করটা আদায় হচ্ছে, সেই করের থেকে অর্জিত সম্পদটা সরকার আবার ভালোভাবে ব্যবহার করছেন। ওই জায়গাটাতে দুর্নীতি হচ্ছে না, ওই জায়গাটা দিয়ে আপনি আবার গরিব মানুষের কাছে যাচ্ছেন, যেইটার ফলে আবার কিন্তু তাদের একটা উপকার হবে। ধরেন আপনি যেই ব্যবসায়ীর উপরে আপনি কর বলছেন যে এখন রপ্তানির জন্য কমাচ্ছেন, সেইটাকে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার অন্য জায়গায় যেখানে বিদ্যুতের আমার ভর্তুকি দরকার হচ্ছে, তাহলে আমরা ওই জায়গাটা হয়তো আরেকটু ভর্তুকি দেওয়ার ক্ষমতাটা বাড়বে। তাহলে কিন্তু দিন শেষে আবার তার যেই ফ্যাক্টরি, তার যেই শ্রমিকের যে জীবনমান, তার সাথেই কিন্তু আপনার আবার এটা যুক্ত হচ্ছে।